বিজেপি পরিচালিত হয় যে মতাদর্শের দ্বারা আরএসএস, সেই মতাদর্শ নারীকে চতুর্থ শ্রেণীর জীব বলে মনে করে। প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করা হলো না খুন করা হলো, এটা সবচাইতে বড় প্রশ্ন। সেই পুনর্নির্মাণ করার সময় তার এন্টায়ার প্রসিডিওরটাকে ভিডিওগ্রাফি করা হয়। এখানে কোনো ভিডিওগ্রাফির চিহ্ন আমরা পাইনি। প্রভাস মণ্ডলের যতটুকু টেলিভিশনে আমরা দেখেছি, সে বলেছে রাজা ছিল। তো এই ইন্দ্রজিৎই কি সেই রাজা যার নাম প্রভাস মণ্ডল বলেছিল? জনগণের চোখে সিসিটিভি দেখে অপরাধী বলে চিহ্নিত হয়েছিলেন, তাদেরকে শান্তনু বলে যে ভদ্রলোক ছাড়িয়ে আনলেন, তিনি বিজেপির ওখানকার নেতা। এখন তো আমাদের রাজ্যে ট্রিপল ইঞ্জিন। ফলে একটা বিচার বিভাগীয় তদন্ত বোধহয় দাবি করছে গোটা ঘটনাটা। বর্তমান মুখ্যমন্ত্রী যদি নিজের জিরো টলারেন্স নীতিতে দৃঢ় থাকতে চান, আমি তার পরিচ্ছন্ন ইমেজ বজায় রাখার জন্য তারই তো উচিত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া। আরজিকর কাণ্ডের সময় বিজেপি বলেছিল এই যে ধর্ষণ নামক শব্দটা আছে, তারা যদি সরকারে আসে তারা এই ধর্ষণ নামক শব্দটা বাংলা থেকে মুছে ফেলবে, যারা এই কাজ করবে তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। কিন্তু তারপর তো তারা সরকারে এলো, কিন্তু তারপর আমরা বারংবার এই ধরনের ঘটনাই দেখে যাচ্ছি। এটা একটা সামাজিক অপরাধে পরিণত হয়েছে। 1990 উত্তরকালে গোটা পৃথিবীতে মতাদর্শের অবক্ষয়ের সাথে সাথে গোটা পৃথিবী জুড়েই সামাজিক অবক্ষয় বেড়েছে, সামাজিক মূল্যবোধ নিচের দিকে নেমেছে। সুতরাং এটার জন্য কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে দায়ী করাটা সমাজকে অপব্যাখ্যা করার শামিল। রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে তাদের যারা অনুগামী, তাদের ভিতর যে অংশটা অপরাধী, সেই অংশটা এ ধরনের কাজে বেশি উৎসাহী হয়। রাজনৈতিক ছত্রছায়া তাদেরকে প্রশাসনের হাতে রক্ষা করবে এই প্রত্যাশায় জিরো টলারেন্স নীতির কথা ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদি জিরো টলারেন্স নীতি নিয়ে এই ঘটনাকে 2 মাস সময় তার বিচারের জন্য যথেষ্ট না, অন্তত 6 মাসের ভিতর যদি আমরা দেখি জিরো টলারেন্স নীতি নিয়েই এই ধরনের ঘটনাকে সরকার প্রতিহত করতে চাইছে, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে আইনের সাহায্যে, এনকাউন্টারে না, তাহলে তখন সরকার যেটা বলেছিল ভোটের আগে, সেটার প্রয়োগ হচ্ছে কি না হচ্ছে সে ব্যাপারে চূড়ান্ত কথা বলা যাবে। কিন্তু সমস্যা হচ্ছে বিজেপি পরিচালিত হয় যে মতাদর্শের দ্বারা আরএসএস, সেই মতাদর্শ নারীকে চতুর্থ শ্রেণীর জীব বলে মনে করে। সেই মতাদর্শ মনুর নিয়ম মতে বিশ্বাস করে নারী শূদ্রের সমতুল্য, বিশ্বাস করে নারী হত্যা এবং কুকুর হত্যা সমার্থক, বিশ্বাস করে নারীর কাজ শৈশবে পিতার অধীন, যৌবনে স্বামীর অধীন, বার্ধক্যে পুত্রের অধীন, কোনো সময় নারী স্বাধীন না। এই মতাদর্শগত বিশ্বাস নারীকে তার স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে বাধা দেয়, প্রত্যাখ্যান করে, এবং কোনো নারী সেই প্রত্যাখ্যানকে অবহেলা করতে চাইলে তার উপর অত্যাচারও নামিয়ে আনে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় এই ঘটনা আরএসএসের দ্বারা আমরা ঘটতে দেখেছি। সরকারটা আরএসএসের না, সরকারটা বিজেপির। সুতরাং বিজেপি আমাদের রাজ্যের ক্ষেত্রে, রবীন্দ্রনাথের রাজ্য, নজরুলের রাজ্য, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, শ্রীচৈতন্যদেবের রাজ্যে বিজেপি এই মতবাদের দ্বারা পরিচালিত হবে, নাকি একেবারে শুরুতে কাদম্বরী দেবীর প্রথম ডাক্তার হওয়া থেকে শুরু করে বেগম রোকেয়া সাখাওয়াত, সর্বত্র মহিলারা আমাদের রাজ্যের ক্ষেত্রে যে উন্নত ভূমিকার পরিচয় রেখেছেন, তার উত্তরাধিকারকে বহন করতে চাইবে? সেটা ভারতীয় জনতা পার্টিকেই ঠিক করতে হবে।
স্যার, এই যে বারুইপুর কাণ্ডে অভিযুক্ত যে প্রভাস মণ্ডল, তাকে এনকাউন্টার করে দেওয়া হলো, তিনি যদি বেঁচে থাকতেন তাহলে তো আরও নাম তিনি বলতে পারতেন, তাহলে তো আরও অভিযুক্তর নাম সামনে আসতে পারতো, কি বলবেন? একদম ঠিক। প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করা হলো না খুন করা হলো, এটা সবচাইতে বড় প্রশ্ন। প্রশ্নটা জাগছে এই কারণে যে পুলিশের বয়ান অনুযায়ী পুলিশ বলছে তারা ঘটনার পুনর্নির্মাণের জন্য গেছিল। যারা পুলিশি নিয়ম জানেন তারা সকলেই জানেন যে কোনো ঘটনার পুনর্নির্মাণ পুলিশ করে, এতে কোনো অপরাধ নেই। কিন্তু সেই পুনর্নির্মাণ করার সময় তার এন্টায়ার প্রসিডিওরটাকে ভিডিওগ্রাফি করা হয়। এখানে কোনো ভিডিওগ্রাফির চিহ্ন আমরা পাইনি। যেখানে পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয় সেখানে স্থানীয় অন্তত দুজন কমপক্ষে সাক্ষী সঙ্গে রাখা হয়, যারা পুনর্নির্মাণের গোটাটা দেখবে এবং পুলিশ যে বয়ান তৈরি করবে সেই বয়ানে উইটনেস হিসাবে সই করবে, এবং পরে কোর্টেও ওই বয়ানের পক্ষে যখন সওয়াল জবাব হবে তখন তারা তাতে সাক্ষ্য দেবে। এক্ষেত্রে স্থানীয় কাউকে সাক্ষী হিসাবে পুলিশ নিয়ে যায়নি। তৃতীয় প্রশ্ন হচ্ছে, রাত্রির 1:45টার সময় ওই রকম একটা জল কাদা মাখা এলাকায়, অন্ধকারাচ্ছন্ন এলাকায় পুনর্নির্মাণ করতে গেলে যে পর্যাপ্ত আলো নিয়ে যাওয়ার কথা, সেই পর্যাপ্ত আলো নিয়ে সেখানে যাওয়া হয়েছিল বলে এখন পর্যন্ত এলাকার কোনো মানুষ জানাননি। উপযুক্ত পরিমাণ আলো নিয়ে গেলে তা এলাকার কোনো না কোনো মানুষের নজরে পড়াটা স্বাভাবিক ছিল। চতুর্থত, যেখানে এনকাউন্টার করা হয়েছে অর্থাৎ গুলি চালানো হয়েছে এবং তার আগে প্রভাস মণ্ডলও গুলি চালিয়েছিলেন বলে বলা হচ্ছে, সেখানকার আশেপাশের মানুষ 2 বা 3টে গুলির একটারও শব্দ পাননি। সমস্ত মানুষ ওই মুহূর্তের জন্য বধির হয়ে গেছিলেন, এটা বিশ্বাস করাটা কষ্টকর। ফলে এটাকে কতটা এনকাউন্টার আর কতটা খুন, সেই প্রশ্নটা আদালতের মীমাংসার জন্য অপেক্ষা করবে। এর পরের প্রশ্ন যেটা আপনি করলেন, প্রভাস মণ্ডল তো আরও নাম বলতে পারত, প্র্যাকটিক্যালি বলেও তো ছিল। প্রভাস মণ্ডলের যতটুকু টেলিভিশনে আমরা দেখেছি সে বলেছে রাজা ছিল, ওই যে রাজা টোটো চালায়, যে সব জানে। দেখা যাচ্ছে ইন্দ্রজিৎ বলে যে ছেলেটি গণরোষের শিকার হয়েছে, আমি এই গণরোষ গণপিটুনির তীব্র নিন্দা করছি, তীব্র বিরোধিতা করছি। গণপিটুনিতে কাউকে মেরে ফেলবার অধিকার কেউ কাউকে দেয়নি, যারা করেছেন অপরাধ করেছেন। কিন্তু এই ইন্দ্রজিৎই কি সেই রাজা যার নাম প্রভাস মণ্ডল বলেছিল? আদালতকে এ প্রশ্নেরও মীমাংসায় আসতে হবে। আবার এই ইন্দ্রজিৎই সেই রাজা এটা বলবার সবচাইতে বড় অথরিটি প্রভাস মণ্ডলই খুন হয়ে গেল। যারা ওখানে প্রাথমিকভাবে জনগণের চোখে সিসিটিভি দেখে অপরাধী বলে চিহ্নিত হয়েছিলেন, তাদেরকে শান্তনু বলে যে ভদ্রলোক ছাড়িয়ে আনলেন, তিনি বিজেপির ওখানকার নেতা, সম্ভবত মণ্ডল সভাপতি বা এই জাতীয় কিছু। কেন? এরকম অনেকগুলো প্রশ্ন ঘুরছে। নিশ্চিতভাবেই সিট গঠন হয়েছে, সিট তো রাজ্য সরকারের ইচ্ছাতেই পরিচালিত হয়, এবং বর্তমান মুখ্যমন্ত্রী এর আগের রাজ্য সরকারের সময় বারবার এই অভিযোগ করেছেন সিট মানে রাজ্য সরকারের ইচ্ছায় পরিচালিত হবে। আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বারবার ওই অভিযোগ করেছেন সিবিআই মানে কেন্দ্রীয় সরকারের ইচ্ছায় পরিচালিত হবে। এখন তো আমাদের রাজ্যে ট্রিপল ইঞ্জিন, ফলে একটা বিচার বিভাগীয় তদন্ত বোধহয় দাবি করছে গোটা ঘটনাটা। আমি বলছি সিআইডি সিট যাই করুক না কেন, সিআইডিও তো রাজ্য সরকারের অধীনে, এবং এই অভিযোগটা আমার না, এই অভিযোগটা বর্তমান মুখ্যমন্ত্রী করেছেন, পূর্বতন সরকারের সময় একবার না বারবার করেছেন। ফলে বর্তমান মুখ্যমন্ত্রী যদি নিজের জিরো টলারেন্স নীতিতে দৃঢ় থাকতে চান, আমি বিশ্বাস করি তিনি তাই চান, তাহলে তার পরিচ্ছন্ন ইমেজ বজায় রাখার জন্য তারই তো উচিত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া। বুদ্ধদেব ভট্টাচার্য তো গলা কাঁপেনি নন্দীগ্রাম কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিতে, যে মুহূর্তে দাবি হয়েছিল সেই মুহূর্তে নির্দেশ দিয়েছিলেন। সেই দৃঢ়তাটা আমরা দেখতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলার মানুষ বিশাল ম্যান্ডেটে জিতিয়েছেন। এই ম্যান্ডেট যারা দিয়েছেন তাদের তো স্বচ্ছতার দাবি ছিল,
পরিচ্ছন্নতার দাবি ছিল, প্রশাসনিক নিরপেক্ষতার দাবি ছিল, যা বিগত 15 বছরে ছিল না। সেই দাবির প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী, আমার অনুজ বন্ধু শুভেন্দু অধিকারী সহানুভূতিশীল হবেন, এটাই আমার প্রত্যাশা।